where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি মালদা জেলা স্কুলের ফিলোজফি শিক্ষক বুদ্ধদেব বিশ্বাস তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আমরা আজ একাদশ শ্রেণীর ভারতীয় দর্শনের চতুর্থ অধ্যায় ন্যায় দর্শন নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগের ক্লাসে। সেখানে আমরা অনুমান সম্পর্কে আলোচনা করেছি এবং অনুমানের ব্যাপ্তিটাও আমাদের আলোচনা করা হয়েছে। এর পরবর্তী যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে স্বার্থানুমিতি ও পরার্থানুমিতি। তো এখন এই স্বার্থানুমিতি পরার্থানুমিতি এটা আলোচনা করার আগে আমাদের আরেকটা জিনিস আমাদের জেনে নিতে হবে যে এই যে অনুমিতি অর্থাৎ অনুমানের সাহায্যে যে জ্ঞান লাভ করেছি আমরা অনুমান প্রমাণের সাহায্যে সেই জ্ঞানটিকে আমরা অনুমিতি বলেছি। তো এই ন্যায় দার্শনিকরা অনুমিতিকে বিভিন্ন ভাগে শ্রেণীভাগ করেছেন। কীরকম তোমরা শ্রেণীভাগটি একটু দেখে নাও। অনুমিতি কি তারা উদ্দেশ্য অনুসারে, কার্য কারণ সম্বন্ধ অনুসারে আর ব্যাপ্তি সম্বন্ধ অনুসারে এই তিনভাবে শ্রেণীভাগ করেছেন। প্রথমত হচ্ছে উদ্দেশ্য অনুসারে, উদ্দেশ্য অনুসারে, কার্য কারণ সম্বন্ধ অনুসারে তিন নম্বর হচ্ছে ব্যাপ্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে। এই তিনভাবে অনুমিতি এই জ্ঞানটিকে শ্রেণীভাগ করা হয়েছে। আবার এই উদ্দেশ্য অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি স্বার্থানুমিতি, স্বার্থানুমিতি, আর একটা হচ্ছে পরার্থানুমিতি। ঠিক একইভাবে কার্যকারণ সম্বন্ধটাকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। কীরকম? একটা হচ্ছে পূর্ববৎ, দুই নম্বর হচ্ছে শেষবৎ, আর হচ্ছে সামান্যত দৃষ্ট। সামান্যত দৃষ্ট। ঠিক একইভাবে ব্যাপ্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে তিন ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে? কেবলান্বয়ী, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, কেবল ব্যতিরেকী, আর একটা হচ্ছে অন্বয় ব্যতিরেকী। অন্বয় ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী। এইভাবে ন্যায় দর্শনে
নৈয়ায়িকরা অনুমিতি শ্রেণীবিভাগ করেছেন। তাহলে অনুমিতিকে তারা তিনভাবে ভাগ করেছেন: উদ্দেশ্য অনুসারে, কার্যকারণ সম্বন্ধ অনুসারে, ব্যাপ্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে। আবার উদ্দেশ্য অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: পরার্থানুমিতি আর স্বার্থানুমিতি আর পরার্থানুমিতি। ঠিক একইভাবে কার্যকারণ সম্বন্ধ অনুসারে অনুমিতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: পূর্ববৎ, শেষবৎ, সামান্যতদৃষ্ট। অনুরূপ ব্যাপ্তিজ্ঞান সম্বন্ধ অনুসারে অনুমিতিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকী, অন্বয় ব্যতিরেকী। এইভাবেই ন্যায় দর্শনে নৈয়ায়িকরা অনুমিতির শ্রেণীবিভাগ করেছেন। এখন তোমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাস, পাঠ্যসূচি, সেখানে শুধুমাত্র আমরা স্বার্থানুমিতি ও পরার্থানুমিতিটাই তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। সেই জন্য আমরা আজ অনুমিতির এই যে উদ্দেশ্য অনুসারে যে শ্রেণীবিভাগ, স্বার্থানুমিতি, পরার্থানুমিতি নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমাদের শুধুমাত্র আমরা শ্রেণীবিভাগটা জেনে রাখলাম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি? স্বার্থানুমিতি, পরার্থানুমিতি। প্রথমেই আমরা স্বার্থানুমিতি নিয়ে আলোচনা করব। স্বার্থানুমিতি দেখো, এখন এই শব্দটাকে তাহলে উদ্দেশ্য বা প্রয়োজন অনুসারে অনুমিতিকে দুটো ভাগে ভাগ করা হয়েছে: স্বার্থানুমিতি ও পরার্থানুমিতি। স্বার্থানুমান ও পরার্থানুমান, অনুমানকে দুটো ভাগে ভাগ করেছেন: স্বার্থানুমান ও পরার্থানুমান। আর স্বার্থানুমানের দ্বারা যে জ্ঞান আমরা লাভ করি তাকে বলা হয় স্বার্থানুমিতি, এবং পরার্থানুমানের দ্বারা যে জ্ঞান লাভ করি তাকে বলা হয় পরার্থানুমিতি। তো এখন স্বার্থানুমিতি এইটা আলোচনা করতে গিয়ে যদি আমরা প্রথমেই এই স্বার্থানুমিতি শব্দটিকে বিশ্লেষণ করি, তাহলে আমরা স্বার্থানুমিতির বৈশিষ্ট্য বা স্বার্থানুমিতির সংজ্ঞাটা আমরা পেয়ে যাব। যেমন স, এটাকে যদি আমরা ভাঙি, স যোগ অর্থ যোগ অনুমিতি। স যোগ অর্থ। স মানে কি? নিজের। অর্থ মানে কি? প্রয়োজন বা বিষয়ের। প্রয়োজন বা বিষয়। অনুমিতি হচ্ছে পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান। তাহলে স্বার্থানুমিতি শব্দটিকে বিশ্লেষণ করে আমরা যা পেলাম কি? স যোগ অর্থ যোগ অনুমিতি সমান স্বার্থানুমিতি। দেখো, এখন তাহলে কি দাঁড়ালো? তাহলে আমরা বলতে পারি যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় স্বার্থানুমিতি। যে অনুমানের সাহায্যে নিজের প্রয়োজনে পরোক্ষ জ্ঞান লাভ করা হয় তাকে বলা হয় স্বার্থানুমিতি। আর এই স্বার্থানুমিতির করণটি কি? এই স্বার্থানুমিতির করণ হচ্ছে স্বার্থানুমান। স্বার্থানুমিতির করণকে বলা হয় স্বার্থানুমান। তা এই ধরনের অনুমান, এই যে স্বার্থানুমান, এই ধরনের অনুমান ব্যক্তি কি করে? ব্যক্তি নিজের সাধ্য সংশয় দূর করার জন্য এই ধরনের অনুমান,
এই স্বার্থানুমান গঠন করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে অনুমানকর্তা যখন তার নিজের জ্ঞান লাভের জন্য কোনো অনুমান করে, কোনো অনুমান প্রক্রিয়াকে সম্পূর্ণ করে, তখন তাকে বলা হয় স্বার্থানুমান। যেমন ধরো বলা হলো যে কোনো একজন ব্যক্তি রান্নাঘর, যজ্ঞবেদী প্রভৃতি জায়গায় ধূম এবং বহ্নির নিয়ত সহাবস্থান লক্ষ্য করে জানল যে ধূম আর বহ্নির মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে। তো এখন ওই ব্যক্তি কোনো এক সময় দূরের কোনো একটি পর্বতে ধূম প্রত্যক্ষ করল। তারপর তার এই যে পূর্বে ধূম আর বহ্নির যে ব্যাপ্তি সম্বন্ধ আছে এ কথা জেনেছে, জ্ঞান হয়েছে, ব্যাপ্তি সম্বন্ধে জ্ঞান হয়েছে। সেই জ্ঞানটির সেই ব্যাপ্তির সম্পর্কের কথা, ধূম ও বহ্নির সেই ব্যাপ্তির সম্পর্কের কথা সে স্মরণ করল এবং এই ব্যাপ্তি স্মরণের পর তার জ্ঞান হলো কি, যে পর্বতে যে ধূম দেখা যাচ্ছে তা বহ্নি ব্যাপ্য, অর্থাৎ কি বহ্নি ব্যাপ্য, ধূমমান পর্বত, বহ্নি ব্যাপ্য ধূমমান পর্বত। এই পরামর্শ জ্ঞান তার উৎপন্ন হলো। তারপর এই পরামর্শ জ্ঞান থেকেই কি হলো, এই পরামর্শ জ্ঞান থেকে তার জ্ঞান হলো কি পর্বত বহ্নিমান। তাহলে কি হলো, যে কোনো ব্যক্তির ধূম ও বহ্নির নিয়ত সহাবস্থান লক্ষ্য করে তার ধূম ও বহ্নির ব্যাপ্তি সম্পর্কে জ্ঞান হয়েছে এবং ওই ব্যক্তি যখন পরবর্তী কোনো এক সময়ে দূরের কোনো একটি পর্বতে ধূম প্রত্যক্ষ করল, তখন তার সেই পূর্বের ধূম ও বহ্নির ব্যাপ্তি সম্পর্কের কথা স্মরণ হলো এবং এই ব্যাপ্তি সম্পর্কে ব্যাপ্তি স্মরণের পর তার জ্ঞান হলো যে পর্বতে যে ধূম আজ দেখা যাচ্ছে সেটা কি বহ্নি ব্যাপ্য, সেটা হচ্ছে বহ্নি ব্যাপ্য, বহ্নি ব্যাপ্য অর্থাৎ বহ্নি ব্যাপ্য ধূমমান পর্বত। এইরকম একটি তার পরামর্শ জ্ঞান উৎপন্ন হলো। আর এই পরামর্শ জ্ঞান থেকেই তার জ্ঞানটা হলো কি পর্বত বহ্নিমান, পর্বত বহ্নিমান। এই যে অনুমিতি হলো, এই পর্বত বহ্নিমান, এই অনুমিতি হলো, এই অনুমিতি জ্ঞানটি তার উৎপন্ন হলো। এই অনুমিতিটিকে আমরা বলছি কি স্বার্থানুমিতি। এই অনুমিতিটিকে বলা হয় স্বার্থানুমিতি। তা যেহেতু এই যে জ্ঞান, এই স্বার্থানুমিতি, এই জ্ঞানটি অনুমানকর্তার নিজের হয়, সেহেতু এই স্বার্থানুমিতিকে বাক্যাকারে লেখার বা প্রয়োজন হয় না বা প্রকাশ করার প্রয়োজন হয় না। তবে কি ভাষায় বা বাক্যে প্রয়োগ করলে এক্ষেত্রে আমরা তিনটে বাক্য বা অবয়বের দ্বারা প্রকাশ করতে পারি। এই জন্য এই স্বার্থানুমিতিকে বলা হয় ত্রি অবয়বী ন্যায়।
এই স্বার্থনীতিকে বলা হয় ত্রি অবয়বী ন্যায়। ত্রি অবয়বী ন্যায়। কেন? যেহেতু এই ধরনের অনুমানকে, এই স্বার্থনীতিকে আমরা তিনটে বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন কি, যেমন ধরে বলা হলো যে পর্বতটি বহ্নিমান। প্রথম বাক্য, যেহেতু পর্বতটি ধূমমান, যেহেতু পর্বতটি ধূমমান, এবং কি যেখানেই ধূম, যেখানেই ধূম সেখানেই বহ্নি। এটা কি আমরা বলছি স্বার্থানুমিতি। দেখো, পর্বতটি বহ্নিমান, যেহেতু পর্বতটি ধূমমান, যেখানেই ধূম সেখানে বহ্নি। এটা হচ্ছে ব্যক্তিজ্ঞান। পর্বতে সে ধূম প্রত্যক্ষ করেছিল, তার থেকে তার জ্ঞান হলো যে পর্বতটি বহ্নিমান। কেন? পূর্বেই তার ধূম আর বহ্নির ব্যাপ্তি সম্পর্কে জ্ঞান হয়েছিল, সেই ব্যাপ্তি সম্পর্কে জ্ঞানটা সে স্মরণ করলো। স্মরণ করার পর তার বহ্নি ব্যাপ্য ধূমমান পর্বত, এই পরামর্শ জ্ঞানটা হলো, আর এই পরামর্শ জ্ঞান থেকেই পর্বতটি বহ্নিমান, এই অনুমিতি হলো। এবং এই অনুমিতিটিকে আমরা বলছি স্বার্থানুমিতি বা ত্রি অবয়বী ন্যায়। কেন? এক্ষেত্রে এই স্বার্থানুমিতি তিনটি বাক্যের দ্বারা আমরা প্রকাশ করেছি, একে বলা হচ্ছে স্বার্থানুমিতি। ক্লিয়ার? নেক্সট আমরা যাব পরার্থানুমিতি। পরার্থানুমিতি। পরার্থানুমিতি, দেখো, ঠিক একইভাবে আমরা এই পরার্থানুমিতি, এই শব্দটিকে বিশ্লেষণ করে আমরা পরার্থানুমিতি সম্পর্কে আমরা জানব। যেমন কি, পর যোগ অর্থ যোগ অনুমিতি। ঠিক পর মানে কি? অপরের। অর্থ মানে কি? বিষয় বা প্রয়োজন, বিষয় বা প্রয়োজন। আর অনুমিতি পরোক্ষ জ্ঞান। তার থেকে আমরা কি পাচ্ছি? পরার্থানুমিতি। তাহলে পরার্থানুমিতি এই শব্দটিকে আমরা বিশ্লেষণ করলাম, কি পেলাম? পর যোগ অর্থ যোগ অনুমিতি। পর হচ্ছে অপরের, অর্থ মানে বিষয় বা প্রয়োজন, অনুমিতি হচ্ছে পরোক্ষ জ্ঞান। তার থেকে আমরা পাচ্ছি পরার্থানুমিতি। তাহলে আমরা এর থেকে কি বলতে পারি? যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয়কে প্রমাণ করার জন্য কিছু অনুমান করা হয়, যে অনুমান করা হয় তাকে বলা হয় পরার্থানুমান। যে অনুমানের সাহায্যে অপরের কাছে কোনো বিষয় প্রমাণ করা হয় তাকে বলা হয় পরার্থানুমান। তো এই ধরনের এই যে অনুমানলব্ধ জ্ঞান, এই জ্ঞানটা কি অন্য ব্যক্তির সংশয়কে দূর করার জন্য গঠন করা হয়। পক্ষে সাধ্য আছে কিনা এইরূপ সংশয় অন্য ব্যক্তির ক্ষেত্রে, এরূপ সংশয় আছে কিনা সেটা দূর করার জন্যই এই পরার্থানুমানটা গঠন করা হয়। তো কোনো ব্যক্তি যখন অন্য ব্যক্তির কাছে
পক্ষে সাধ্য সম্বন্ধে জ্ঞান উৎপাদনের জন্য সচেষ্ট হন, তখন তিনি কি করেন? 5টি অবয়ব বাক্যের সাহায্য নেন, 5টি অবয়ব বাক্যের প্রয়োগ করে থাকেন। এবং ওই 5টি বাক্য শ্রোতা যখন শোনে বা ওই 5টি বাক্য শ্রবণ করে বা শোনার ফলে ওই অন্য ব্যক্তির মধ্যে একটা পরামর্শ জ্ঞান উৎপন্ন হয় এবং সেই পরামর্শ জ্ঞান থেকেই যে অনুমিতি হয়ে থাকে তাকেই বলা হয় পরার্থনুমান। তাহলে পরার্থনুমান বা পরার্থনুমিতি, এবং এই পরার্থনুমিতির করণকে বলা হয় পরার্থনুমান। করণ হচ্ছে কি? পরার্থনুমান। পরার্থনুমান, পরার্থনুমিতি করণকে পরার্থনুমান বলা হয়। তাহলে এই পরার্থনুমিতিকে ভাষায় বা বাক্যে প্রয়োগ করার জন্য 5টি অবয়ব বাক্যের প্রয়োজন হয় এবং এই বাক্যগুলিকে পরার্থনুমানের পঞ্চ অবয়ব বলা হয়। এবং এই 5টি যে বাক্য বা 5টি অবয়ব, এই 5টি অবয়ব কি? পাঁচটি অবয়ব, পঞ্চবয়ব বাক্য। এই 5টি অবয়ব কি কি? প্রতিজ্ঞা, 1 নম্বর প্রতিজ্ঞা, 2 নম্বর হেতু, 3 নম্বর উদাহরণ, 4 নম্বর উপনয়, 5 নম্বর হচ্ছে নিগমন। তাহলে পরার্থনুমানের ক্ষেত্রে 5টি অবয়ব বাক্যের প্রয়োজন হয়। সেই বাক্যগুলি কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। এই রকম পঞ্চ অবয়ব বাক্য থেকে পরামর্শ জ্ঞান উৎপন্ন হয় এবং তার ফলে এই পরার্থনুমিতি আমাদের জ্ঞান জন্মায়। এই যে পঞ্চবয় বাক্য, এই পঞ্চবয় বাক্যকেই ন্যায় দর্শনে মহাবাক্য বা ন্যায় বলা হয়। হলো। নেক্সট আমরা চলে যাব স্বার্থনুমিতি ও পরার্থনুমিতির মধ্যে পার্থক্য। নেক্সট পয়েন্ট, স্বার্থনুমিতি ও পরার্থনুমিতির পার্থক্য। দেখো, আমরা এতক্ষণ যে স্বার্থনুমিতি ও পরার্থনুমিতি নিয়ে আলোচনা করলাম, সেই আলোচনা থেকে আমরা স্বার্থনুমিতি ও পরার্থনুমিতির মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করতে পারি। প্রথমে আমরা বলতে পারি যে স্বার্থনুমিতি আগে উৎপন্ন হয়। আগে উৎপন্ন হয়, স্বার্থনুমিতি আগে উৎপন্ন হয়। আর পরার্থনুমিতি পরে উৎপন্ন হয়। কেননা স্বার্থনুমিতি না হলে পরার্থনুমিতি হতে পারে না। পর্বতে বন্যী আছে, তাই প্রথমে এই অনুমিতি নিজের হলে তবেই আমরা অন্যের মনে সেই জ্ঞানটিকে উৎপন্ন করতে পারি। অর্থাৎ পরার্থনুমিতি হচ্ছে স্বার্থনুমিতি সাপেক্ষ, কিন্তু
স্বার্থনিমিত্তি পরার্থনিমিত্তি সাপেক্ষ নয়। তার মানে পরার্থনিমিত্তি স্বার্থনিমিত্তির উপর নির্ভরশীল। প্রথমে স্বার্থনিমিত্তি জ্ঞান উৎপন্ন হলে তবেই আমরা অন্যের কাছে পরার্থনিমিত্তি জ্ঞান উৎপাদন করতে পারি। নেক্সট 2 নম্বর কি, যে স্বার্থানুমানের দ্বারা অনুমানকর্তা কি করে, যে পক্ষে সাধ্য আছে কিনা এরূপ সংশয়, তার নিজের এরূপ সংশয়কে দূর করার চেষ্টা করে থাকে। আর পরার্থনিমিত্তির মূল উদ্দেশ্য কি, যে অপর ব্যক্তির কাছে পক্ষে সাধ্য আছে এরূপ জ্ঞান উৎপন্ন করা। তাহলে স্বার্থানুমিতি নিজের সাধ্য সংশয় দূর করে, সাধ্য সংশয় দূর করে। আর পরার্থনিমিত্তি অন্যের সাধ্য সংশয় দূর করে। তাহলে পরার্থমানের মূল উদ্দেশ্য হচ্ছে অন্য ব্যক্তির কাছে সাধ্যে পক্ষে সাধ্য আছে, অর্থাৎ পর্বতে বন্যী আছে এরূপ জ্ঞান উৎপন্ন করা হলো। নেক্সট 3 নম্বর কি, যে স্বার্থনিমিত্তি যেহেতু নিজের জ্ঞান লাভের জন্য করা হয়ে থাকে, সেহেতু একে বাক্যের আকারে প্রকাশ করার কোনো প্রয়োজন হয় না বা প্রমাণ করার কোনো প্রয়োজন হয় না। এক্ষেত্রে নিজের জ্ঞানটি হচ্ছে যথেষ্ট। কিন্তু পরার্থনুমানের ক্ষেত্রে নিজের জ্ঞানটি কিন্তু যথেষ্ট নয়, অন্যের কাছে এই জ্ঞানটিকে, নিজের জ্ঞানটিকে প্রকাশ ও প্রমাণ করার জন্য পরার্থনিমিত্তিকে 5টি ন্যায় অবয়বের সাহায্যে প্রকাশ করতে হবে, উপস্থাপিত করতে হবে অন্যের কাছে। এই যে 4 নম্বর হচ্ছে কি, স্বার্থনিমিত্তি অবয়ব বিশিষ্ট। স্বার্থনিমিত্তি তাহলে আমরা 3 নম্বরে পেয়েছি স্বার্থনিমিত্তি প্রকাশযোগ্য নয়, কিন্তু পরার্থনিমিত্তি প্রকাশযোগ্য। 4 নম্বর হচ্ছে স্বার্থনিমিত্তি অবয়ব বিশিষ্ট। অবয়ব বিশিষ্ট, কিন্তু পরার্থনিমিত্তি পঞ্চ অবয়ব। পঞ্চ অবয়ব বিশিষ্ট। স্বার্থনিমিত্তি হচ্ছে অবয়ব বিশিষ্ট, কেননা স্বার্থনিমিত্তির ক্ষেত্রে 3টে বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়। আর পরার্থনিমিত্তি হচ্ছে পঞ্চ অবয়ব বিশিষ্ট, কেননা পরার্থনিমিত্তিকে 5টি বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়। এই হচ্ছে স্বার্থনিমিত্তি এবং পরার্থনিমিত্তির মধ্যে আমরা এইভাবে পার্থক্য নির্ণয় করতে পারি। হলো, এরপর আমরা নেক্সট পয়েন্টে চলে যাব। পঞ্চাবয়বী ন্যায়। পঞ্চাবয়বী ন্যায়। আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম যে পরার্থনুমানটিকে
বাক্যের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের 5টি অবয়ব বা 5টি ন্যায় বাক্যের বা 5টি মহাবাক্যের সাহায্য নিতে হয়। তো সেই জন্য এই পরার্থনমানের ক্ষেত্রে কোনো ব্যক্তি তার নিজের অনুমিত বিষয়কে অন্য কোনো ব্যক্তির কাছে প্রমাণের জন্য বা বোঝাবার জন্য 5টি অবয়ব বাক্য প্রয়োগ করে থাকেন। এই পঞ্চ অবয়ব বাক্য শ্রবণ করার পর অন্য ব্যক্তি অর্থাৎ শ্রোতার মনে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় পরার্থনমিতি। এই পরার্থনমিতি গঠনের জন্য 5টি অবয়ব বাক্যের প্রয়োজন হয় বলে এই পরার্থনমিতিকে আমরা সাধারণত বলে থাকি পঞ্চাবয়বী ন্যায়। পরার্থনমিতির ক্ষেত্রে 5টি বাক্যের প্রয়োজন হয় বলে একে আমরা বলে থাকি পঞ্চাবয়বী ন্যায়। তো এই পঞ্চাবয়বী ন্যায়ের ক্ষেত্রে যে পঞ্চ অবয়ব বাক্য থাকে সেগুলো কি? যথাক্রমে সেগুলো হচ্ছে তোমার পঞ্চ অবয়ব বাক্য, পঞ্চ অবয়ব বাক্য, পঞ্চ অবয়ব বাক্য কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। তাহলে পঞ্চবয়বী ন্যায়ের ক্ষেত্রে যে পঞ্চ অবয়ব বাক্যের প্রয়োজন হয় সেই পঞ্চ অবয়ব বাক্যগুলি কি কি? প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় ও নিগমন। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে অর্থাৎ একটি পঞ্চবয়বী ন্যায় গঠন করি এই পঞ্চবী ন্যায়টিকে আমরা বোঝানোর চেষ্টা করতে পারি। অর্থাৎ ধূম দেখে যখন আমরা পর্বতে বহ্নির যে অনুমিতি জ্ঞান লাভ করি সেক্ষেত্রে পঞ্চবয়বী ন্যায়টি কীরকম হবে? ধূম দেখে পর্বতে বহ্নির অনুমিতি জ্ঞান। এই ধূম দেখে পর্বতে বহ্নির অনুমিতি জ্ঞানের ক্ষেত্রে যে পঞ্চবয়বী ন্যায়টি আমরা গঠন করব সেটি কীরকম হবে? 5টি বাক্যের সাহায্যে আমরা প্রকাশ করব। 1 নম্বর কি? এই পর্বতে বহ্নি আছে। এই পর্বতে বহ্নি আছে। এই বাক্যটি কি বলা হচ্ছে? কি? প্রতিজ্ঞা। দুই নম্বর বাক্য কি? কারণ এই পর্বতে ধূম আছে। এটা কি? হেতু। 3 নম্বর বাক্য কি? যেখানে ধূম সেখানেই বহ্নি। যেখানে
ধূম সেখানেই বন্যি, যেখানে ধূম সেখানেই বন্যি। যেমন রান্নাঘর, এই বাক্যটিকে বলা হচ্ছে উদাহরণ। উদাহরণ 4 নম্বর কি, এই পর্বতে বন্যী ব্যাপ্য ধূম আছে। এই পর্বতে বন্যী ব্যাপ্য ধূম আছে, এই বাক্যটিকে বলা হচ্ছে উপনয়। 5 এবং সর্বশেষ বাক্য, অতএব এই পর্বতে বন্যী আছে। অতএব এই পর্বতে বন্যী আছে। হলো, এই হচ্ছে পঞ্চবায়বী বাক্য, একটা পঞ্চবায়বী ন্যায়। তাহলে এই যে আমরা পঞ্চবায়বী ন্যায়টি আমরা গঠন করলাম 5টি অবয় বাক্যের সাহায্যে। কি কি? প্রথম বাক্য প্রতিজ্ঞা বাক্য, এই পর্বতে বন্যী আছে। দ্বিতীয় কি? হেতু বাক্য, কারণ এই পর্বতে ধূম আছে। 3 নম্বর কি? উদাহরণ বাক্য, যেখানে ধূম সেখানেই বন্যী, যেমন রান্নাঘর। চতুর্থ বাক্য কি? উপনয় বাক্য, এই পর্বতে বন্যী ব্যাপ্য ধূম আছে। এবং তার থেকে যে সিদ্ধান্তে আমরা উপনীত হলাম বা নিগমন, এটাকে বলা হচ্ছে নিগমন বা সিদ্ধান্ত। নিগমন বাক্য। পঞ্চম বা শেষ বাক্য হচ্ছে নিগমন বাক্য, অতএব এই পর্বতে বন্যী আছে। এটি হচ্ছে পঞ্চবায়বী ন্যায়ের একটি গঠন। হলো, এখন আমরা এই যে পঞ্চবায়বী ন্যায় গঠন আমরা করলাম, এই পঞ্চবায়বী ন্যায় যে 5টি অবয়ব বা 5টি মহাবাক্য আমরা পেয়েছি, এই পঞ্চবায়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়বের নির্দিষ্ট কার্য আছে এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা আছে, সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এই 5টি অবয়ব বাক্যের। অর্থাৎ পঞ্চ অবয়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়বের কার্য ও প্রয়োজনীয়তা। বাক্যের কার্য ও প্রয়োজনীয়তা। পঞ্চবায়বী ন্যায়ের প্রত্যেকটি অবয়ব বাক্যের কার্য, যে আমরা 5টি অবয়ব পেয়েছি, সেই 5টি অবয়ব বাক্যের কার্য কি এবং প্রয়োজনীয়তাটি কি সেটা আমাদের আলোচনা করতে হবে। তাহলে পঞ্চবায়বী ন্যায়ের প্রথম বাক্য আমরা কি পেয়েছিলাম? 1 নম্বর বাক্য প্রতিজ্ঞা। এক নম্বর বাক্য প্রতিজ্ঞা পেয়েছিলাম কি? যে এই পর্বতে বন্যী আছে। এটা 1 নম্বর বাক্য। তাহলে এখন এই প্রতিজ্ঞা বলতে কি বোঝায়? যে অবয়ব বাক্যে
তার প্রতিপাদ্য বিষয়টিকে বাক্যের আকারে প্রকাশ করে তাকে বলা হয় প্রতিজ্ঞা বাক্য। অর্থাৎ প্রতিজ্ঞা বাক্যের দ্বারা প্রকাশ করা হয় যে পক্ষে সাধ্য আছে। যেমন এখানে বলা হয়েছে এই পর্বতে বন্যী আছে, এই পর্বতটি বন্যিমান, এই পর্বতটি বন্যিমান, এই পর্বতটি বন্যিমান। তো এই প্রতিজ্ঞা বাক্যে পর্বতটা কি? পর্বত হচ্ছে পক্ষ, আর বন্যী সাধ্য। তাহলে এই বাক্যটির দ্বারা, এই প্রতিজ্ঞা বাক্যে এই পর্বতটি বন্যিমান, এই বাক্যটির দ্বারা কি বোঝানো হচ্ছে? যে পক্ষ সাধ্য বিশিষ্ট, পক্ষ সাধ্য বিশিষ্ট, পক্ষ সাধ্য বিশিষ্ট। সুতরাং পর্বতটি যে বন্যী বিশিষ্ট, পর্বতটি যে বন্যী বিশিষ্ট তা প্রতিপাদন করাই হচ্ছে এই প্রতিজ্ঞা বাক্যের কাজ। আর প্রয়োজনীয়তা কি? পক্ষ জ্ঞানের জন্য প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়। পক্ষ জ্ঞানের জন্য এই প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়। তাহলে প্রতিজ্ঞা বাক্যের কাজ হচ্ছে কি? যে পর্বতটি যে বন্যী বিশিষ্ট তা প্রতিপাদন করাই হচ্ছে প্রতিজ্ঞা বাক্যের মূল কাজ, আর পক্ষ জ্ঞানের জন্য এই প্রতিজ্ঞা বাক্যের প্রয়োজন হয়। নেক্সট 2 নম্বর আমরা কি পেয়েছি? হেতু। হেতু হেতুটা কি? এই পঞ্চবিবি ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্যটি হচ্ছে হেতু বাক্য, যা সাধ্যকে সাধন করে বা প্রমাণ করে তাকেই বলা হয় হেতু। এবং এই হেতুর আরেকটা নাম হচ্ছে লিঙ্গ। হেতু বা লিঙ্গ। ন্যায়ের দ্বিতীয় অবয়ব বাক্য হচ্ছে হেতু বাক্য, আর যা সাধ্যকে সাধন করে বা প্রমাণ করে তাকে বলা হয় হেতু। আর এই হেতুর আরেকটা নাম হচ্ছে লিঙ্গ। তো এই অনুমানের এই যে হেতু বা লিঙ্গ হচ্ছে কি? সাধ্যের সাধক। এই অবয়ব বাক্যটা কি করে? প্রস্তাবিত অনুমানের কারণ অন্যের কাছে প্রতিপাদন করে। সুতরাং আমরা বলতে পারি যে প্রতিজ্ঞার যে কারণ, প্রতিজ্ঞা আমরা পেয়েছি, প্রতিজ্ঞার কারণ নির্দেশ করা হচ্ছে বা লিঙ্গ প্রতিপাদন করাই হচ্ছে হেতু অবয়ব বাক্যের কাজ। প্রতিজ্ঞার কারণ নির্দেশ করাই হচ্ছে, অর্থাৎ পক্ষে সাধ্য আছে কিনা তার কারণ নির্দেশ করাই হলো হেতুর কাজ। এবং এই লিঙ্গ জ্ঞানের জন্যই এই হেতু বাক্যের আমাদের প্রয়োজন হয়। নেক্সট 3 নম্বর কি? উদাহরণ। উদাহরণ পঞ্চবিবি ন্যায়ের তৃতীয় অবয়ব বাক্যটি হচ্ছে উদাহরণ। যে বাক্য ব্যক্তি প্রতিপাদন করে তাকে বলা হয় উদাহরণ বাক্য। এবং এই বাক্যের মাধ্যমে কি করা হয়? প্রতিজ্ঞা বাক্য ও হেতু বাক্যের মধ্যে যে ব্যক্তি সম্পর্ক আছে তাকে প্রকাশ করা হয়। কার মাধ্যমে? এই উদাহরণের মাধ্যমে। এবং একটা খুবই সাধারণ এবং পরিচিত উদাহরণের সাহায্যে তাকে
সমর্থন করা হয়ে থাকে। এবং হেতু ও সাধ্যের মধ্যে, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যাপ্তির সম্বন্ধ আছে সেই সম্বন্ধ উল্লেখ করা এবং সেই সম্বন্ধটিকে একটি পরিচিত উদাহরণের সাহায্যে প্রমাণ করাই হচ্ছে হেতুবাক্যের কাজ। সুতরাং এই ব্যাপ্তি জ্ঞান প্রতিপাদন করার জন্য আমাদের এই উদাহরণ বাক্যের প্রয়োজন হয়। যেমন আমরা বলেছি যে যেখানে ধূম সেখানেই বন্যি, যেখানে ধূম সেখানেই বন্যি। যেমন রান্নাঘর, তার মানে এই উদাহরণ বাক্যের সাহায্যে কি করা হয়েছে, ধূম আর বন্যির ব্যাপ্তি সম্বন্ধ, ব্যাপ্তি সম্বন্ধটাকে প্রকাশ করা হয়েছে এবং সেক্ষেত্রে একটা পরিচিত উদাহরণ কি রান্নাঘর তার মধ্যে প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে পঞ্চবিবি ন্যায়ের যে 3 নম্বর বাক্য উদাহরণ, এই উদাহরণ বাক্যের সাহায্যে কি করা হয় যে হেতু এবং সাধ্যের মধ্যে, পক্ষ প্রতিজ্ঞা এবং হেতুবাক্যের মধ্যে, অর্থাৎ হেতু ও সাধ্যের মধ্যে যে ব্যাপ্তির সম্বন্ধ আছে সেই ব্যাপ্তির সম্বন্ধটি প্রকাশ করা হয় এবং সেক্ষেত্রে একটি অতি পরিচিত উদাহরণের সাহায্যে সেই সম্বন্ধটিকে দেখানো হয়। নেক্সট 4 নম্বর কি, উপনয়। উপনয় বাক্য, এই পর্বতে বন্যী ব্যাপ্য ধূম আছে, এটা হচ্ছে উপনয় বাক্য। এই চতুর্থ ন্যায়ের চতুর্থ বাক্য, পঞ্চবিবি ন্যায়ের চতুর্থ বাক্য হচ্ছে উপনয় বাক্য। এই উপনয় বাক্য কাকে বলা হয়, যা ব্যক্তি বচনকে প্রকাশ করে, এই ব্যক্তি বচনটা কি বলা হয়, উপনয় বাক্য। অর্থাৎ এই ব্যক্তিবচনকে, যা ব্যক্তিবচনকে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমানে বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করে দেখানো হয় যে বাক্যের মাধ্যমে, তাকে আমরা বলি উপনয় বাক্য। যে বাক্যের দ্বারা বোঝানো হয় যে পক্ষে যে হেতু রয়েছে সেটি ব্যক্তিবিশিষ্ট, সেই জন্য তাকে বলা হয় উপনয় বাক্য। এবং এই উপনয় বাক্যের মূল কাজ কি, মূল কাজ হচ্ছে উদাহরণ বাক্যে যে সামান্য বচনকে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে তাকে একটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা, এটাই হচ্ছে উপনয় বাক্যের কাজ। আর প্রয়োজনীয়তাটা কি, পক্ষধর্মতা বিষয়ক জ্ঞান হয়। কাজেই এই পক্ষধর্মতা জ্ঞানের জন্যই, পক্ষ ধর্মতা জ্ঞানের জন্য এই উপনয় বাক্যের প্রয়োজন হয়, পক্ষ ধর্মতা জ্ঞানের জন্য এই বাক্যের প্রয়োজন হয়। তাহলে উপনয় বাক্যের কার্য হচ্ছে কি, যে উদাহরণ বাক্যে যে সামান্য বচনের কে দৃষ্টান্ত সহযোগে উল্লেখ করা হয়েছে তাকে একটা বিশেষ ক্ষেত্রে প্রয়োগ করা এবং পক্ষধর্মতা বিষয়ক জ্ঞান যে হচ্ছে সেই পক্ষধর্মতা জ্ঞানের জন্যই এই উপনয় বাক্যের প্রয়োজন হয়। নেক্সট এবং সর্বশেষ বাক্য অর্থাৎ সিদ্ধান্ত অর্থাৎ নিগমন বাক্য। নিগমন বা সিদ্ধান্ত। নিগমনে আমরা কি পেয়েছি, অতএব
এই পর্বতে বন্যী আছে, অতএব এই পর্বতে বন্যী আছে, এটাকে আমরা বলছি নিগমন বাক্য বা সিদ্ধান্ত। অর্থাৎ পঞ্চবয়বী ন্যায়ের পঞ্চম বাক্য অর্থাৎ শেষ অবয়ব বাক্য হচ্ছে এই নিগমন। এটা হচ্ছে কি এই পঞ্চবয়বী ন্যায়ের সিদ্ধান্ত। কারণ এখানে কি করা হয়, পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয়, পক্ষে সাধ্যকে প্রমাণ করা হয় এই নিগমন বাক্যের দ্বারা। অর্থাৎ পক্ষে সাধ্যটিকে প্রমাণ বা সিদ্ধ, এবং এই ন্যায় মতে যে বাক্য সাধ্য বিশিষ্ট পক্ষের প্রতিপাদক, যে বাক্য সাধ্য বিশিষ্ট পক্ষের প্রতিপাদক তাকে আমরা বলবো নিগমন বাক্য। এবং এই বাক্যটি প্রতিজ্ঞা, আমরা প্রতিজ্ঞা বাক্য পেয়েছিলাম কি, যে এই পর্বতে বন্যী আছে, এবং নিগমন বাক্য আমরা বলছি যে অতএব এই পর্বতে বন্যী আছে। কিন্তু এটা মনে হতে পারে যে এক্ষেত্রে বাক্যটির পুনরাবৃত্তি হলো, কিন্তু এই প্রতিজ্ঞা বাক্য বা বাক্যটি প্রতিজ্ঞা বাক্যের নিছক পুনরাবৃত্তি নয়। কেননা এই প্রতিজ্ঞা বাক্যে যা প্রমাণের আমাদের প্রতিপাদিত বিষয় ছিল, প্রতিজ্ঞা বাক্যে কি প্রতিপাদিত বিষয়টিকে উল্লেখ করা হয়েছিল, অর্থাৎ প্রতিজ্ঞা বাক্যে যা প্রমাণের বিষয় বলে আমরা উপস্থাপন করেছিলাম, নিগমন বাক্যে তাকে আমরা প্রমাণিত বলে, প্রমাণিত সত্য বলে প্রতিপাদন করলাম। এজন্য এই নিগমনে আমরা কি এই অতএব, নিগমন বাক্যে এই অতএব শব্দটি যুক্ত করে থাকি। সুতরাং প্রতিজ্ঞা বাক্য থেকে পাওয়া বিষয়টিকে, প্রতিজ্ঞা বাক্য থেকে পাওয়া বিষয়টিকে প্রমাণ করার জন্যই, প্রমাণ করাই হচ্ছে এই নিগমনের কাজ। আর নিগমনের দ্বারা অপর ব্যক্তিকে আমরা জানাই যে প্রস্তাবিত সাধ্যের জন্য এই যে উপস্থাপিত যে হেতু, সে হেতুটি বাদ, এই সমস্ত দোষ থেকে মুক্ত। কাজেই এখানে যে অবাধি তত্ত্ব, অসৎ প্রতিপক্ষত্ব, এইসব প্রভৃতি প্রতিপাদন করার জন্য এই নিগমন বাক্যের প্রয়োজন হয়ে থাকে। অবাধি তত্ত্ব, অবাধি তত্ত্ব, অবাধি তত্ত্ব, অসৎ প্রতিপক্ষ, অবাধি তত্ত্ব, অসৎ প্রতিপক্ষ, এগুলো প্রতিপক্ষত্ব, এগুলো প্রতিপাদন করার জন্যই এই নিগমন বাক্যের প্রয়োজন হয়ে থাকে। হলো এইভাবে আমরা একটা পঞ্চবয়বী ন্যায়ের যে 5টি অবয়ব বাক্য আমরা পেয়েছি, পেয়ে সেই 5টি অবয়ব বাক্যের কার্য ও প্রয়োজনীয়তা এইভাবে আমরা দেখাতে পারি। এই সঙ্গেই আমরা ভারতীয় দর্শনের যে 4র্থ অধ্যায় ন্যায় দর্শন শেষ করলাম। এখান থেকে তোমরা শর্ট কোশ্চিন, এমসিকিউ, এসিকিউ, এবং এখান থেকে মূলত 2টো ডেসক্রিপটিভ প্রশ্ন হয়ে থাকে, এবং সেইভাবে আমরা ক্যাটেগরিক্যালি আলোচনা করেছি। তোমরা প্রথমেই লক্ষ্য করেছো ন্যায় দর্শনে প্রথম ডেসক্রিপটিভ কোশ্চেন হিসাবে প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষের শ্রেণীবিভাগ, তারপরে আমরা সন্নিকর্ষ কাকে বলে, সন্নিকর্ষের শ্রেণীবিভাগ, লৌকিক সন্নিকর্ষ, অলৌকিক সন্নিকর্ষ, বিভিন্ন প্রকার লৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহযোগে আমরা ব্যাখ্যা করেছি। তারপর বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষ উদাহরণ সহজে ব্যাখ্যায়, এগুলো সবগুলোই বড় প্রশ্ন হিসাবে। নির্বিকল্প সবিকল্প প্রত্যক্ষ, নির্বিকল্প সবিকল্পের প্রত্যক্ষের পার্থক্য, সেই সঙ্গে আমরা অনুমান নিয়ে আলোচনা করেছি, অনুমানে হেতু, পক্ষ, সাধ্যের ধারণা নিয়ে আলোচনা করেছি। ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি জ্ঞান কীভাবে লাভ করা যায়, বড় প্রশ্ন হিসাবে। এবং সেই সঙ্গে আমরা আলোচনা করলাম স্বার্থানুমিতি ও পরার্থানুমিতির মধ্যে পার্থক্য, স্বার্থ পঞ্চবয়বী ন্যায় কাকে বলে, পঞ্চবয়বী ন্যায়ের প্রত্যেকটি বাক্যের অবয়বের
বাক্যের কার্য প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করলাম। তো এই যে আমরা টপিকগুলো নিয়ে আলোচনা করছি, এই টপিকগুলোর ওপর তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেন হিসেবে পাবে, এবং এছাড়া শর্ট টাইপ কোশ্চেন অর্থাৎ MCQ এবং SAQ এই কোশ্চেনগুলো পাবে। এই অধ্যায়টা ভালো করে পড়বে এই আশা রেখে আজকে আমরা এখানেই শেষ করছি।